স্বপ্ন পূরণের গল্প আমাদের এটা একটা স্পেশাল এপিসোড। আমাদের যদিও আগে আরও 5টা অ্যাডমিশন সিজন গিয়েছে, আমরা স্পেশাল কিছু স্টুডেন্টকে চেষ্টা করতাম যে আগে অনেকেই বলতো যে ভাইয়া আপনাদের সবার মানে সবাই দেখা যাচ্ছে বললো যে এতজন চান্স পেয়েছে, কিন্তু আমরা এটা কখনোই করেই বলতাম না। আমরা চেষ্টা করতাম যে মানে যারা যে হিউজ অ্যামাউন্ট ব্যক্তি চান্স পায়নি তাদেরকে ফোকাস করাতাম যে ভাই তুমি তোমার চান্স হয়নি, তুমি পরবর্তী পরীক্ষার জন্য যেমন ঢাবিতে হয়নি জাহাঙ্গীরনগরের জন্য চেষ্টা করো বা অন্যগুলোর জন্য। তো আজকে আমাদের স্বপ্ন পূরণে এমন একজনকে নিয়ে আসছে আর কি তোমার ভাইয়া, যে আমাদের প্রথম এপিসোডটা আশা করি যে স্বপ্ন পূরণের গল্পের এপিসোডের ম্যাক্সিমামগুলো আমি নিব আর কি। তো মানে প্রথম এপিসোডে তোমার সাইমন ভাইয়াকে আমি আমন্ত্রণ জানাইছি। তোমার সাইমন ভাইয়াকে প্রথম কোশ্চেন যেটা করছি, সাইমন তোমার এসএসসিটা কোনটাতে এ প্লাস ছিল? না ভাই, আমার দুইটার একটাতে এ প্লাস ছিল না। তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখন, তাই তো? জি ভাই। তোমার ভাইয়া তাহলে কি এতটুকু তো শুনলাম তোমার ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং এসএসসিটার কোনোটাতে তার এ প্লাস নেই। আচ্ছা, সাইমনের গল্পটা শুনবো যে তার প্রতিকূল পরিবেশে সে কীভাবে মানে তার নেগেটিভ অল্প বয়স, ধর এসএসসিতেও প্লাস পায়নি, ইন্টারও পায়নি, কিন্তু সময়গুলোকে সে কীভাবে কাজে লাগিয়েছে, কীভাবে সে কাম ব্যাক দিয়েছে, কীভাবে সে বাউন্স ব্যাক দিয়েছে, কীভাবে সে নিজের আলাদা একটা এন্টিটি তৈরি করেছে আর কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। সাইমন, তোমার এখন কোন সাবজেক্টে পড়ছো একটু পরিচয় দাও। আচ্ছা, আমি হচ্ছে মাজহারুল ইসলাম সাইমন, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টে। আর আমার স্কুল ছিল লামশহর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আর কলেজ ছিল তেজগাঁও কলেজ ঢাকা। আর আমার এসএসসি রেজাল্ট ছিল 4.78 আর এসএসসিতে রেজাল্ট ছিল 4.92, অল্পের জন্য প্লাস মিস হয়েছে আর কি। আচ্ছা, যখন তুমি এসএসসিতে গ্রামে প্লাস প্লানা কলেজ স্কুল থেকে আরও অনেকে পেয়েছে, সারা বাংলাদেশ থেকে হিউজ অ্যামাউন্ট পেয়েছে, তখন তোমার মানে তুমি তখন ছোট একটা বাচ্চা, মানে এখনও তো ছোট, এই যে 15-16 বছরে তোমার উপর মেন্টালি প্রেশার আশেপাশে কেমন ছিল এবং পরিবেশটা তোমার জন্য কেমন ছিল? হ্যাঁ, তুমি কিন্তু সফল হওনি তখন পর্যন্ত। অ্যাকচুয়ালি গ্রামে জিনিসটার হাইপ একটু কম ছিল। আমি হচ্ছে সবচেয়ে বেশি সাফার করছি আমার এসএসসি রেজাল্টের পরে। যখন আমি এসএসসিতে এ প্লাস পাই নাই, তখন আমি যে স্টুডেন্ট হিসেবে এক্সিস্ট করি এটাই সবাই ভুলে গেছে। আমার ফ্যামিলি চারপাশ থেকে কথা শুনতেছিল, আমি আমি কথা শুনতেছিলাম। তোমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার চিন্তা করে নাই তো? হ্যাঁ, প্ল্যান ছিল এরকম, মানে আমার আব্বু আম্মুর ছিল না, বাট অন্যদের প্ল্যান ছিল যে পড়াশোনা করে আর কি করবে ও। ও তো এত এত স্টুডেন্ট এ প্লাস পেয়েছে আমাদের 24 ব্যাচে, ওখানে তো ও এ প্লাসই পাইতে পারে না, তাহলে ও কি করবে? হুদায় টাকা নষ্ট, এরকমও বলছিল অনেকে। তো আমার জন্য জিনিসটা তখন অনেক চ্যালেঞ্জিং ছিল জিনিসগুলো ফেস করা। আর ইভেন আমার হচ্ছে ফ্যামিলির যে কাজিনরা ছিল, ওনারা ম্যাক্সিমামই আদমজি থেকে পড়াশোনা করা, গোল্ডেন এ প্লাস পা। তো আমার জন্য জিনিসটা আরও সাফারিং ছিল। আমি সব দিক থেকে হচ্ছে একটা মেন্টাল প্রেশারে ছিলাম তখন রেজাল্টের সময়। আর অনেক হতাশা কাজ করতো, মনে হইতো যে না আমি ছাইড়া দিই, আমি পারবো না, আমার দ্বারা হবে না। এরপরেও নিজেরে বুঝাইছি, আব্বু আম্মু সাপোর্ট দিছে। ফ্রেন্ডদের কাছে গেলেই বের হইলে সবাই জিজ্ঞেস করতো রেজাল্ট কি আসছে, বলতে পারতাম না। যে গোল্ডেন গোল্ডেন গোল্ডেন, হ্যাঁ, সবাই গোল্ডেন, আমার এ প্লাসই নাই। তো তখন খারাপ লাগতো আর কি। তো আস্তে আস্তে নিজেকে বুঝাইছি, দেন হচ্ছে বাকিটুক সামনে আর কি। এইচএসসিতে তো একটা অল্প সময়ে অনেক সিলেবাস, তোমার ফার্স্ট ইয়ার লাইফ কীভাবে কাটলো, তুমি প্রপারভাবে পড়তে পারছো কি না? সেকেন্ড ইয়ার কীভাবে কেটে তুমি মানে সেকেন্ড ইয়ারটা তুমি কীভাবে মানে ব্যয় করেছো যাতে তোমার আগে তো 4.78 থেকে 4.92 হলো? আচ্ছা, আমি নর্মালি গ্রাম থেকে একটা স্টুডেন্ট যখন ঢাকায় আসে, ও অন্য 8-10 স্টুডেন্টের মতোই সবার আগে ঢাকা ঘুরে বেড়ায়। আমি ওটাই করেছি, ঢাকা ঘুরে বেড়াতাম। মানে ফার্স্ট ইয়ার ঘুরে বেড়াই? হ্যাঁ, ফার্স্ট ইয়ার পরে ঘুরে বেড়াইছি, খেলা দেখতে চলে যাইতাম, খেলতাম। খেলা দেখতে? হ্যাঁ, ছুটি পাইলে হচ্ছে আমি ইয়াতে চন্দ্রিম উদ্যানে খেলতে যাইতাম। তখন আবার বাসা চন্দ্রিম উদ্যানের পাশেই ছিল, মিরপুর চলে যেতাম খেলা দেখতে, রাত জেগে আপনার ইউসিএল দেখতাম, খেলা দেখতাম। তো এভাবে আমার পড়াশোনাটা ফার্স্ট ইয়ারে হয় নাই, সেকেন্ড ইয়ারে একটু পড়াশোনার চেষ্টা করছি। তো তখন আমার হাতে তো এসএসসি পরীক্ষার আগে সময় খুবই কম। তো তখন হচ্ছে আমি কি করতাম, আমি কোনো একটা টপিক যখন পড়তাম, তখন পড়ার আগে আমি হচ্ছে ইউটিউবে যাইতাম, গিয়ে হচ্ছে ওই টপিকে সার্চ করতাম তখন টপিকটা পড়ার জন্য। তখন আমি অল্প সময়ে সবচেয়ে কম মিনিটের যে ভিডিওটা পাইতাম ওই টপিকে, আমি এটা দেখতাম সবসময়। আমার হাতে তো সময় নেই, আমার হয় একটু পর একটা ম্যাচ আছে দেখতে হবে, বা আমার অন্য কোনো কাজ আছে, চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল আছে, মাদ্রিদের ম্যাচ আছে, আমি আবার মাদ্রিদ সাপোর্ট করতাম। তো ওইভাবে হচ্ছে আমার খেলা দেখতে হতো। তো আমি হচ্ছে তখন থেকে হালকেনস্টাইনের ভিডিওগুলো দেখতাম। ওনারা হচ্ছে একেবারে অল্প সময়, বিশেষ করে স্পেশালি আনাস ভাইয়া যখন হচ্ছে ওনার একেবারে শুরুর দিকের যে ভিডিওগুলো, ওগুলাতে উনি হচ্ছে একটা সাবটার কতটুকু পড়তে হবে একেবারে রোড ম্যাপ দিয়ে দিত। তা আমি ওগুলো ফলো করার চেষ্টা করতাম। তো তখন থেকে আমাদের এই ইউনিট কোর্সটাও তো তুমি কি আমাদের ইউনিটে কোর্সে ছিলা? হ্যাঁ, অ্যাডমিশনের পরে হচ্ছে আমি এই ইউনিটের যে ক্র্যাশ কোর্সটা ছিল ভার্সিটি ইউনিটের, ওটাতে এনরোল করি। আর ওখানে হচ্ছে সবকিছু প্রিসাইজলি ছিল আর কি, যে একেবারে যতটুকু আমার জন্য দরকার। এখন অনেক টপিক থাকে অ্যাডমিশন পেজে, আমার সবকিছু পড়তেও হয় না। অনেক জিনিস থাকে যেগুলো থেকে হয়তো 5-6 বছরে 1-2টা কোশ্চেন আসছে। তো হালকেনস্টাইন সবসময় চেষ্টা করে যে যতটুকু আমার দরকার
যতটুকু আমার পরীক্ষার জন্য যতটুকু দরকার দরকার ততটুকু ততটুকু আয়োজন। আমাকে দেওয়া, অল্প সময়ে দেওয়া, যেন বাকিটুক টাইম আমি আমার নিজের জন্য রাখতে পারি। 5-6 ঘন্টা 7 ঘন্টার ক্লাস, এটা তো একজন স্টুডেন্ট করা মানে মেন্টাল টর্চার ওর উপরে। তো হালকিনস্টাইন এটার বাইরে চিন্তা করে যেটা আমার আর কি ভালো লাগতো, আমিও ওই আর কি অল্প তোমার সময়ে আর কি, তুমি যেটা চাচ্ছ সেটা এখানে পাচ্ছ হ্যাঁ আমি আর কি। এখানে পেতাম আর কি, যে অল্প সময়ে আমার জিনিসটা যেন গোছায় আমি পাই আর কি, তখন আমি ওইভাবেই করতাম। অ্যাডমিশনের সময় তো তুমি ঢাকাতে ছিলা, হ্যাঁ, তো অনলাইনে ক্লাস মানে সব যখন আবার রেজাল্ট দিল পরীক্ষার অল্প কিছুদিন আগে, তখন তোমার মেন্টাল প্রেশারটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? আমি তখন যেটা বলছিলাম যে আমি জাস্ট আমায় একটা জিনিস বেশি সারা জ্বালাইতো। পৃথিবী জানতেছে যে তুমি লুজার, হ্যাঁ, এসএসসি তে লুজার, ইন্টারভিউ লুজার। হ্যাঁ, তখন হচ্ছে আমার আব্বু আম্মু আমার অনেক বেশি সাপোর্ট দিত, আর আমি নিজেরে বুঝাইছি যে ওয়ান লাস্ট চান্স এটা আমার জন্য, আমি যদি এখানে ফেল করি কোনোভাবে তাহলে হয়তো আমার পড়াশোনা এখানেই শেষ, আমার এখনই হচ্ছে একটু ভালোভাবে নিজেকে টাইম দিতে হবে। নিজেকে বুঝাইছি দোষ আমারই, এখন আমায় হচ্ছে যা করতে হবে নিজেকে করতে হবে। তখন হচ্ছে আমি জাস্ট হালকেনস্টাইনের রুলস মানে ওনাদের যে টিপসগুলো ছিল কোর্সের ক্লাসগুলো রেগুলার করতাম, একটু পড়াশোনা করতাম, এই যে এভাবে গিয়েছিল। আচ্ছা। অ্যান্ড দেন হচ্ছে আমি রিয়াল মাদ্রিদের মতো একটা কামব্যাক দিই। অ্যান্ড আমি ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী অন্য 4টি ইউনিভার্সিটিতেও চান্স পাই, বাকিগুলোতে চান্স ঢাবি রাবি যাবি চবি। গুড, কনগ্রাচুলেশন তোমার এর জন্য, যে আসলে মানে এভাবেও কামব্যাক দেওয়া যায় আর কি। রিয়াল মাদ্রিদ তো প্রায় ইউসিএল এ যে এই কাজটা করে আর কি, লা লিগাতে যদিও করতে পারে না, ইউসিএল এ প্রায় এটা করে আর কি। তো তোমার জীবনে যে এরকম একটা মানে এরকম একটা যে কামব্যাক হইলো আর কি, তো এর জন্য মানে যারা তোমার জুনিয়র আছে তারা তো ধরো এখন যারা 25 ব্যাচ, ওদের আর মাত্র তোমাকে আসলে এখন নিয়ে আসা আমার একটা প্ল্যান ছিল। তোমাকে কিন্তু ওই সময় প্ল্যানটা, এটা আজকে আমরা ভিডিওটা করছি 12 তারিখে, রেজাল্ট দিবে 16 তারিখে এখনো পর্যন্ত যেটা ঘোষণা দেওয়া হয়েছে। তাদের জন্য, তাদেরও তো অনেকেরই তো এবার পরীক্ষা খারাপ হয়েছে, তারা রেজাল্ট খারাপ হলে কি তোমার মতো রিয়াল মাদ্রিদ ওদের কামব্যাক দেওয়ার চেষ্টা করবে, নাকি না হতাশ হয়ে শুয়ে থাকবে, না কি করবে, নাকি না না লেখাপড়া ছেড়ে দেবে, চিন্তা ভাবনা করবে? তোমার ক্ষেত্রে তাদের পরামর্শ কি তোমার, একদম মানে বাই হার্ট থেকে বলো। আচ্ছা, নর্মালি যারা হচ্ছে ভিডিওটা দেখবে তারা হয়তো এরকম আমার মতো হতাশা থেকে ভিডিওটা ক্লিক করবে। তো ওদের জন্য সাজেশন একটাই যে মার্কশিট ওটা জাস্ট একটা পেপার, তোমার এক্সামে হচ্ছে ওটা কোনোভাবে ইফেক্ট ফেলবে না। তুমি জাস্ট তোমার যে পড়াশোনার যে ধারাটা ওটা বজায় রাখো, অ্যাডমিশন পর্যন্ত যাও, পড়াশোনা করো, আর যদি পারো হালকেনস্টাইনের কোর্সে জয়েন করো, ওখান থেকে তুমি হচ্ছে প্রপার গাইডলাইনটা পাবা। আর হচ্ছে মানে হতাশ হওয়া যাবে না আর কি, নিজের উপর ফুললি কনফিডেন্স রেখে তুমি জাস্ট তোমার প্রিপারেশনটা নাও, বিশ্বাস রাখো নিজের উপর, এটুকুই। আচ্ছা, এতক্ষণ তো বললাম যে তার স্ট্রাগলের কথাগুলো শুনলাম। এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তোমাদের কি জুলাই 2 তারিখে ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, আমাদের জুলাই 2 তারিখে ক্লাস শুরু হয়েছে, আজকে হচ্ছে অক্টোবরের 12 তারিখ। মানে মাঝে পূজার ছুটি ছুটি অনেক কিছু ছিল, ডাকসু ছিল, অনেকদিন বন্ধ ছিল আর কি। দাও, তুমি তো আমাদের ভোট দিয়েছো। হ্যাঁ, বাহ, আমি ডাকসুতে ফার্স্ট বাই ডাকসু পেয়ে গেছি, এটা আমার কপাল। মানে ইউনিভার্সিটিতে 1 মাসের মধ্যে ডাকসু পেয়ে গেছো। তো এই যে ইউনিভার্সিটি লাইফ এখন কেমন যাচ্ছে? আমি হচ্ছে এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমি কার্জন দিয়ে ঢুকি ক্লাস করতে অ্যান্ড বের হই আর কি, মানে ড্রিম ছিল আর কি, এটা সবারই ড্রিম থাকে। অ্যান্ড আমার চান্স পাওয়ার আগে আমার কার্জনে খুবই কম আসা হয়েছে, হয়তো 1বার বা 2বার আসা হয়েছে। তো এখন যখন আমি রেগুলার আসা যাওয়া করি তখন আমার মনে হয় যে এটা আননোন একটা প্লেস, এটা আমার না, আমি পাই নাই, কিন্তু মানে তারপরেও যে না আমিই পাইছি, এটা আবার গর্ব করি যে আমিই পাইছি। তো ভালোই যাইতেছে, আলহামদুলিল্লাহ, ডিপার্টমেন্টও ভালোই যাইতেছে। ডাকসু পাইছি, এরপরে অনেকগুলা ক্লাবের সাথে যুক্ত হয়েছি, রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাথে যুক্ত হয়েছি, এরপরে হচ্ছে ট্যুরিস্ট সোসাইটির সাথে যুক্ত হয়েছি, এই যাইতেছে আর কি, দিনকাল ভালোই যাইতেছে আর কি। মানে মানে অনেক ভার্সেটাইল অভিজ্ঞতা তোমার হচ্ছে। হ্যাঁ, ভালোই দিন কাটছে। আচ্ছা, সকল প্রতিকূল পরিবেশে যে নিজেকে মানিয়ে নেওয়া যায় এবং সেভাবে একটা সুন্দর একটা রোড ম্যাপ তৈরি করা যায়, আমরা সাইমনের আজকের পুরো এটা থেকে দেখলাম। আমাদের প্রথম এপিসোড এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। আরও যারা আরও মানে রিয়াল মাদ্রিদের মতন আরও যারা ওইভাবে, এখন অনেকে, যেমন আমি কিন্তু বার্সেলোনা সাপোর্টার, অনেকে আমার মনে করবে যে কি রে ভাই শুধু রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতেছে, ও কিন্তু রিয়াল মাদ্রিদ, আমি কিন্তু বার্সেলোনা আর কি, আমরা রাইভ্যাল আর কি। এখন তার এইভাবে যে কামব্যাক দেওয়া যায় আর কি, আমরা তাদের গল্পগুলো শুনবো, তার ট্রিক্সগুলো আমরা নিব, এবং পরবর্তীতে তোমার জীবনে তুমি এটা কীভাবে ইউটিলাইজ করবে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। এবং তুমি একটা প্রপার মানে সবাই হার্ডওয়ার্কের সাথে সাথে একটু স্মার্ট ওয়ার্কের দিকে মনোযোগ দেওয়ার জন্য, যে আমি কিভাবে এটার আউটপুটটা ভালো পাবে, তাই তো? আমি একটা জিনিস অ্যাড করি, এটা হচ্ছে আমরা নর্মালি প্ল্যান করি কি যে আমি আজকের দিনে 8 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো। তো আমি কি করতাম, আমার টাইমটাকে আমি হচ্ছে ঘন্টা ওয়াইজ ভাগ করতাম, যে আমি 1 ঘন্টা কতটুকু পড়তে পারতেছি। তো আমি প্ল্যান করতাম আজকে 1 ঘন্টা, আমি এই 1 ঘন্টা আমি 40 মিনিট পড়বো, তো পরের 1 ঘন্টা আমি আরো 50 মিনিট পড়বো, 40 মিনিট পড়বো, আমি ঘন্টা ওয়াইজ প্ল্যান মেন্টালি করতাম। প্রেশারটা কম হয়, তখন অনেক কম প্রেশার হয়। আমি 8 ঘন্টা পড়ার প্ল্যান করলো, অনেক সময় আমি 8 ঘন্টা এখানে বসে আছি কিন্তু আমার পড়া হয়েছে 2 ঘন্টা, তখন আউটপুটটা প্রপার আউটপুটটা আমরা পাই না।
তো আমি এটা মেনটেন করার চেষ্টা করতাম। তো সবাইকে বলবো যদি প্রেশার লাগে তাহলে ঘন্টা ওয়াইজ পড়ার প্ল্যান করে পড়ার, আর এই যে কন্টিনিউ করা আর কি পড়াশোনা। ওকে, তাহলে ও লাস্টে ভালো একটা প্ল্যান দিল তোমাদের। যারা তোমরা এখন অ্যাডমিশন টেস্টে রেজাল্ট দিবে 16 তারিখ, একটু যারা তোমার রেজাল্ট A+ পাওয়ার কথা সে যদি 4.5ও পাও, ওকে ফাইন, এটা তোমার আলটিমেটলি ওভারঅল রেজাল্টকে কোনো ভ্যারি করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 1 মার্ক কমবে, কিন্তু পরীক্ষাতে যেহেতু 100 মার্ক, তোমার হাতে মানে অনেক সময়, মানে নিজেকে ইউটিলাইজ করার অনেক সময়। ভালোভাবে পরীক্ষা দাও, প্র্যাকটিস করো, এবং ও যেটা বললো যে ঘন্টা ওয়াইজ পড়া যায়, একদিনে ধরো তুমি 10 ঘন্টা পড়া পেলাম, তুমি সকালে মনে করতেছো আমাকে 10 ঘন্টা পড়তে হবে, এটা তোমার মেন্টালি প্রেশার হবে। বেটার কি, বেটার হচ্ছে যে যদি তুমি 1 ঘন্টা ওয়াইজ পড়ো, ও যেটা বললো। তো এটা মেনটেন করার চেষ্টা করো। দেখা হবে অন্য কোনো সফলতার গল্প নিয়ে, অন্য কোনো স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।